আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ। শুরুতেই জানিয়ে দেব হাদিকে নিয়ে স্ত্রী রাবেয়ার পোস্ট কি লিখলেন, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব বিএনপি ছেড়ে জামাতে যোগ দিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি, থাকছে বিস্তারিত। জানাবো ফতুল্লাহ এনসিপি প্রার্থীর উপর হামলা চেষ্টা, আহত অন্তত 2 জন, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দিব ডিবির জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন ফয়সালের স্ত্রী সামিয়া। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে হাদিকে নিয়ে স্ত্রী রাবেয়ার পোস্ট কি লিখলেন? শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। সেখানে প্রশ্ন তুলেছেন, কেন ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামে ডাক দিচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক দীর্ঘ পোস্ট দিয়েছেন। ওসমান হাদিকে নিয়ে দেওয়া রাবেয়া ইসলাম শম্পার পোস্ট হুবহু তুলে ধরা হলো। ওসমান হাদি হত্যার বিচার কি আদৌ হবে? ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না কেন? প্রথমত, বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে, সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না। তবে এত দেরি বা সময় কেন লাগছে? ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথের 2টি লাইন বলেছিলেন, সহজ করে বলতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজে। তাই যুক্তি তর্ক ব্যাখ্যা কিছুই টানছি না, শুধু এতটুকুই বলা, আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না। জাস্ট মনে রাখবেন, ওসমান হাদি বলে গিয়েছেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম, তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির নিজের বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছে হলো। আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাজ। গোলাপানগুলোরই বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য। নিঃস্বার্থভাবে আমার সঙ্গে লেগে থাকে। ওদের ভবিষ্যতের চিন্তা ওদের নাই, আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে। আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন, তাহলে ভাবেন ওসমান হাদির এই ভাই বোনগুলোর মনের অবস্থা কি এখন। যাদের কাছে ভাই ছিল 24 ঘন্টা ছায়ার মতো, তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো, আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনগুলোরে নিয়ে কথা বলবেন না, তাহলে আমি সহ্য করব না। দাসত্বই যে জমিনের নিষ্ফল নিয়তি, লড়াই যেখানে সর্বোত্তম ইবাদত। শহীদ শরীফ ওসমান হাদি। বিএনপি ছেড়ে জামাতে যোগ দিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি। বিএনপি ছেড়ে বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেদ। টঙ্গী পূর্ব থানার 57 নম্বর ওয়ার্ড জামাতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন। ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক স্ট্যাটাসে রফিকুল বাসেদ লেখেন, আমি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আজ আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি বিএনপি ও এর সব অঙ্গ সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। তিনি আরো লেখেন, দীর্ঘ আত্মসমালোচনা, উপলব্ধি ও চিন্তার পর আমি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের নায়েবে আমির, গাজীপুর 2 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছি। আমি বিশ্বাস করি, ইসলামী জীবন ব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। রাজনৈতিক জীবনে অনেক ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং দোয়া কামনা করছি যেন আল্লাহ আমাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন। আল্লাহুম্মা আমিন। জামাতে যোগদান শেষে এক প্রতিক্রিয়ার বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেদ বলেন, জামাতে ইসলামীর মাধ্যমে দেশে দিন প্রতিষ্ঠিত হবে। জামাতে ইসলামী আল্লাহ ও আল্লাহর রাসূলের পথে পরিচালিত। আমার অন্তরের চাহিদা ছিল জামাতে ইসলামীতে যোগ দেব। দীর্ঘ আত্মসমালোচনা, চিন্তা, উপলব্ধির পর ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত থেকেই জামাতে ইসলামীতে যোগ দিয়েছি। মহান আল্লাহ পাক যেন আমাদের মৃত্যুর পর্যন্ত মুজাহিদ হিসেবে কবুল করেন। তিনি আরো বলেন, জিয়াউর রহমানের আমল থেকে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। আজ স্বেচ্ছায় জামাতে ইসলামীতে যোগদান করলাম। ফতুল্লায় এনসিপি প্রার্থীর উপর হামলা চেষ্টা, আহত 2 জন। নারায়ণগঞ্জ 4 আসনের জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট
আব্দুল্লাহ আল আমিনের উপর হামলার চেষ্টা চালানো হয়েছে। হামলাকারীকে প্রতিহত করতে গিয়ে এনসিপির 2 কর্মী আহত হয়েছে। আহতরা হলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ ও ফতুল্লা থানা ছাত্রশক্তির সংগঠক আবু তাহের। ফতুল্লার কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাসমুলি এলাকায় এই ঘটনা ঘটে। আলামিন ফোনে জানান তিনি গণভোট নিয়ে গণসংযোগ ছিলেন। এই সময় তার সঙ্গে 40 থেকে 50 জন কর্মী ও স্থানীয় লোকজনের সঙ্গে হেঁটে আসছিলেন। এক পর্যায়ে এক তরুণ বয়সী ছেলে আমাদের অনুসরণ করছিল এবং তাকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করলে জামার ভেতরে ধারালো চাপাতি পাওয়া যায়। তখন ওই ছেলে ডাকে কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়ো হয়ে আমাদের উপর আক্রমণ করলে আমার নেতাকর্মীরা আমাকে নিরাপদে গাড়িতে উঠিয়ে দেয়। এই সময় কিশোর গ্যাংয়ের হামলায় আমার 2 কর্মী আহত হন। এই সুযোগে অস্ত্রধারী ওই তরুণ পালিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আলামিন। এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান বলেন, আমরা ঘটনার খবর শুনেই সেখানে পুলিশের একটি টিম পাঠাই, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাদি হত্যা, ডিবির জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন ফয়সালের স্ত্রী সামিয়া। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ পালানোর সব পথ তৈরি করেছিলেন আগেই। একই সঙ্গে করেছিল পরিবারের ভরণ পোষণের ব্যবস্থাও। যদি হাদি হত্যার ঠিক 1 মাস আগে এনআরবিসি ব্যাংক থেকে স্ত্রী শায়দা পারভীন সামিয়ার নামে কিনেছিলেন 65 লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র। দেশের বাইরে পালাবে জানিয়ে স্ত্রী সামিয়াকে সেই সঞ্চয়পত্র দিয়েই পরিবার চালাতে বলেছিল বলে ডিবির জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সামিয়া। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার পর থেকেই আলোচনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। হত্যা করে ভারতে পালিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাকে আসামি করে চার্জশিট আদালতে জমা দিয়েছে ডিবি। হাদি হত্যায় ফয়সালের নাম আসার পর থেকেই তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসেবের খোঁজে নামে সিআইডি। 53টি ব্যাংক হিসেবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যের পর তার সব হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করে সিআইডি। একই সঙ্গে এসব ব্যাংক হিসেবে থাকা 65.5 লাখ টাকা অবরুদ্ধ করে সংস্থাটি।